চারতলা বাড়ির ছাদের ওপর এই ঘরটা পেয়ে নিজেকে খুব সুখী ভাবছিলেন যোগব্রত রায়। 18 ফুট লম্বা আর 12 ফুট চওড়া একটা মাত্র ঘর 100 টাকায় ভাড়ায় পেয়ে যাওয়া সৌভাগ্যই বলতে হবে। ছাদটা অ্যাসবেস্টাসের, এই যা। গরমে একটু কষ্ট হতে পারে, হোক না। রাত্রিরে বাইরে খোলামেলা ছাদে শুলেই হলো। ছাদটাও প্রকাণ্ড, রীতিমতো খেলাধুলো করা যায়। পূর্ব কলকাতার এই তল্লাটে এমন পুরনো বাড়ি খুব কমই আছে। রেল লাইন, গোরস্থান, কলকারখানা আর এখানে ওখানে প্রচুর গাছপালা রয়েছে। আশেপাশে নতুন কয়েকটা উঁচু বাড়িও হয়েছে, কিন্তু সব মিলিয়ে ফাঁকা ফাঁকা নিঝুম লাগে যোগব্রত বাবুর, বিশেষ করে রাত বিরেতে। বাড়ির মালিক এক অবাঙালি মুসলিম। চিতপুরে সুতোর বড় কারবার আছে। যোগব্রত বাবুর বন্ধু প্রদ্যোৎ আয়করের বড় অফিসার। তার তদ্দিরেই 4 তলার ওপর এই ঘরটা পেয়ে গেছেন যোগব্রত বাবু। শুনেছিলেন এ ঘরে পুরনো ভাঙচুর আসবাবপত্র থাকতো আগে। পরে মালিক ভদ্রলোক এটা ভেঙে আরো 1 তলা তুলতে চেষ্টা করেছিলেন। কর্পোরেশনের বিদঘুটে কি আইনের বাধা থাকায় নাকি করেননি। যাই হোক, নিরিবিলি লেখাপড়ার পক্ষে এমন ঘর পাওয়া সহজ নয়। যোগব্রত বাবু থাকতেন মির্জাপুরে একটা মেসে। লেখকদের পক্ষে বাঞ্ছনীয় ব্যবস্থা থাকার কথা না। প্রদ্যোৎ বাবু যেচে এই সুখের ঘর জুটিয়ে দিয়েছে। যোগব্রত বাবুকে বলেছে, এবার বিশ্ব সাহিত্যের হাটে হাড়ি ভাঙার মতো কিছু লিখবি যোগ, নইলে কেলেঙ্কারি করে ছাড়বো। প্রদ্যোৎ বরাবর যোগব্রত বাবুর শুভানুধ্যায়ী ও সমাজদার বন্ধু। লিখে টিকে যোগব্রত যে একদিন অন্তত জ্ঞানপীঠটা পাবেই, এটা ওর বন্ধুর দৃঢ় বিশ্বাস। ঘরের রং ফেরাতে এবং আসবাব সাজাতে যত টাকা খরচ হয়েছে, সামনে পুজো সংখ্যার কাগজগুলো থেকে তা উসুলের মতলব নিয়ে টেবিলে বসেছিলেন যোগব্রত বাবু। মাথায় কিছু নেই, ভো ভো অবস্থা। ভাবছিলেন নতুন জায়গায় গিয়ে যেমন ঘুম হয় না, তেমনই লেখাও আসে না। কিছুদিন পর এই শূন্যতা নিশ্চয়ই কাটিয়ে উঠবেন। দিন 7 পরে দুপুরবেলা সিঁড়ি দিয়ে নামছেন, দোতলার একটি ঘরের সামনে দেখেন এক যুবতী দাঁড়িয়ে আছে। তার চোখে চোখ পড়তেই হেসে নমস্কার করে বললেন, নমস্কার, একটা কথা জিজ্ঞেস করব? কেন করবেন না? আপনি কি লেখক যোগব্রত রায়? এইসব ক্ষেত্রে অহমিকা বোধে সুরসুরি লাগা স্বাভাবিক। মুচকি হেসে বললেন, আপনি কিভাবে জানলেন? যুবতী ঠোঁটের কোণায় হেসে বলল, আপনার ঘরের দরজায় নেম প্লেট লাগানো আছে। তাছাড়া আপনার চেহারা আর ভাবভঙ্গি দেখেই বোঝা যায়। হাসতে হাসতে যোগব্রত বাবু বললেন, তাই বুঝি? আপনি যখন রাস্তায় হেঁটে যান, মুখটা নিচু থাকে, সব সময় প্লট ভাবেন তো? ভালো করে তাকিয়ে দেখল যুবতীটি বিবাহিতা। বয়স 22-24-এর বেশি হতেই পারে না। কেমন একটা কচি খুকি খুকি ভাবভঙ্গিও আছে মুখে। যোগব্রত বাবুকে মহিলাটি লক্ষ্য করে।
এতে স্বভাবত যোগব্রত বাবুর অবাক লাগার কথা। বললেন, আপনি এই ফ্ল্যাটেই থাকেন? সে হঠাৎ কেমন আনমনা হয়ে বলল, থাকতাম, এখন মাঝে মাঝে আসি। জানেন, এই ফ্ল্যাটটার ওপর কেমন একটা মায়া জন্মে গেছে। বলেই দ্রুত প্রসঙ্গ পরিবর্তন করলো। আচ্ছা, একটা অনুরোধ করব। নিশ্চয়ই করবেন। আমি যদি আমার লাইফ হিস্ট্রি বলি, আপনি তা নিয়ে একটা উপন্যাস লিখবেন, খুব রোমাঞ্চকর। যোগব্রত বাবু ভাবলেন, মাথায় ছিট আছে নাকি রে বাবা, কথাবার্তা কেমন গোলমেলে ঠেকছে। অবশ্য সবাই ভাবে তার নিজের জীবনটা ভারী রোমাঞ্চকর এবং তা নিয়ে উপন্যাস লেখা যায়, কিন্তু এর চাউনিতে ক্রমশ একটা অপ্রকৃতিস্থ ভাব মাঝে মাঝে ফুটে উঠছে। গায়ের রং ঘোরালো সিঁড়ির হালকা অন্ধকারে কেমন পাণ্ডুর দেখাচ্ছে, পাতা চাপা ঘাসের মতো। অথচ আপাত দৃষ্টে শারীরিক রুগ্নতার ছাপ নেই। ছিপছিপে গরম হলেও নিটোল এবং মাংসালো। শুধু চাহনি ভাষা ভাষা, আর কপালে 3টে স্পষ্ট ভাঁজ, এবং চোখের তলায় ঈষৎ বাদামি ছাপ। ভেতরে নিশ্চয়ই গভীর দুঃখ টুক্ষ আছে এবং অনিদ্রায় ভোগে। যোগব্রত বাবু বললেন, আগে শুনবো, তারপর সে কথা। কিন্তু এখানে দাঁড়িয়ে তো শোনা যায় না। আমি কি তাই বলেছি? একটু ক্ষুব্ধ ভাবে বলল সে। আপত্তি না থাকলে আপনার ঘরেই বরং যেতে পারি। নির্ঘাত ছিটগ্রস্ত, হিস্টেরিক টাইপ। দ্বিধায় পড়ে যোগব্রত বাবু বললেন, কিন্তু এখন তো আমি বেরোচ্ছি। ও কি বলতে ঠোঁট ফাঁক করেছে, সেই সময় পেছনের ফ্ল্যাটের দরজায় শব্দ হলো। যোগব্রত বাবু ঘুরে দাঁড়ালেন। বাড়ির আর সব বাসিন্দাদের সঙ্গে এখনো পরিচয় হয়নি। একটু বিব্রত বোধ করলেন। এভাবে এক যুবতীর সঙ্গে এখানে দাঁড়িয়ে কথা বলছে যোগব্রত বাবু, এটা কে কিভাবে নেবেন বলা যায় না। দরজা খুলে এক টাকওয়ালা বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে যোগব্রত বাবুর দিকে সন্দেহাকুল দৃষ্টে তাকিয়ে বললেন, কাকে খুঁজছেন? কাউকে না, আমি 4তলার ওপরের ঘরে থাকি। বৃদ্ধ নমস্কার করে হাসি মুখে বললেন, ও, আপনি তাহলে নতুন ভাড়াটে। কি যেন নাম আপনার? যোগব্রত রায়। আচ্ছা, আমি হেরম্ব মৈত্র। বলে বৃদ্ধ ভদ্রলোক অন্য পাশের যে ফ্ল্যাটের দরজার সামনে যুবতীর সঙ্গে কথা বলছিলেন যোগব্রত বাবু, চোখ নাচিয়ে সেদিকটা দেখিয়ে বললেন, মনোরঞ্জন বাবুর সঙ্গে আলাপ হয়েছে নাকি আগে থেকেই ছিল? এতক্ষণে যোগব্রত বাবু ঘুরে দেখলেন যুবতী নেই। কখন নিশ্চয় দ্রুত নিঃশব্দে ও ফ্ল্যাটে ঢুকে পড়েছে। বোঝা যাচ্ছে ওই মনোরঞ্জন বাবুর ফ্ল্যাটে তার যাতায়াত আছে। যোগব্রত বাবু বললেন, না, আলাপ নেই। হেরম্ব বাবুর চোখে ফের সন্দেহের ছায়া পড়ল। বললেন, কার সঙ্গে কথা বলছিলেন যেন? কথাবার্তা শুনেই তো দরজা খুললাম। এক ভদ্র মহিলার সঙ্গে। আগে ওরা মনোরঞ্জন বাবু ফ্ল্যাটেই থাকতেন বলেছিলেন। মাঝে মাঝে বেড়াতে আসেন তো। যোগব্রত বাবু
ঝটপট ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলেন হেরম্বু বাবুকে, পাছে ভদ্রলোক অন্য কিছু ভেবে না বসেন। যোগব্রত বাবুকে থামতে দেখে ভুরু কুচকে হেরম্বু বাবু বললেন, ভদ্র মহিলা 4 নম্বর ফ্ল্যাটে এক সময় থাকতেন, কেমন চেহারা বলুন তো? চেহারার একটা মোটামুটি বর্ণনা দিলেন যোগব্রত বাবু। শুনতে শুনতে হেরম্বু বাবুর মুখে কেমন একটা বিদঘুটে ভাব দেখা দিচ্ছিল। শোনার পর কোনো কথা না বলে সোজা এগিয়ে গিয়ে 4 নম্বরের দরজার কাছে গেলেন। তারপর চাপা ষড়যন্ত্র সংকুল গলায় বললেন, দেখেছেন ব্যাপারটা? দেখা মাত্র যোগব্রত বাবু হতবাক, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। দরজার বাইরে থেকে তালা আটকানো, পাশাপাশি 2টো মাত্র ফ্ল্যাট এই সিঁড়ির মুখে দোতলায়। তাহলে গেল কোথায় সে? নিচে নেমে গেছে নিঃশব্দে? তাই হতে পারে। হেরম্বু বাবু হঠাৎ খপ করে যোগব্রত বাবুর একটা হাত ধরে ফিসফিস করে বললেন, আপনি নতুন এসেছেন মশাই, একটা কথা বলি শুনুন। এই বাড়িটা ভালো নয়, আমরা উঠে যাবার তালে আছি। পারলে আপনিও চেষ্টা করুন। সবাই সেই চেষ্টা করছে জানেন। এই বাড়িতে কেউ 2-3 মাসের বেশি থাকে না। 4 তলার 8টা ফ্ল্যাটে যাদের দেখবেন সবাই কম বেশি 2 থেকে 3 মাসের বেশি আসেনি, এসেই পালাই পালাই করছে। হাত ছেড়ে দিয়েই বৃদ্ধ দ্রুত নিজের 3 নম্বর ফ্ল্যাটে ঢুকে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন। যোগব্রত বাবু কয়েক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। চাকরি বাকরি করেন না তিনি। দিনের অনেকটা সময় পত্রপত্রিকার অফিস আর প্রকাশকদের কাছে আড্ডা দিয়েই কাটায় যোগব্রত বাবু। সন্ধ্যায় ফিরে লিখতে বসেন। রাত 9টা নাগাদ বেরিয়ে খেয়ে আসেন খানিকটা দূরের একটা হোটেলে। সেদিন ব্যাপারটা ভাবতে ভাবতে হন্যে হলেন তিনি। হেরম্বু মিত্রের কথা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যোগব্রত বাবু। একটা আস্ত জলজান্ত স্ত্রীলোক, তার সঙ্গে এতক্ষণ বাক্যালাপ হলো, সে কিনা ভূত। তাহলে মেয়েটি কোন কারণে হেরম্বু বাবুর চোখ এড়িয়ে যোগব্রত বাবুর অজান্তে নিচে নেমে গেছে? তবু কৌতূহল জেগেছিল তার সম্পর্কে। তাই সন্ধ্যা 7টায় ফিরে দোতলার 4 নম্বর ফ্ল্যাটের দরজায় বোতাম টিপলেন। একটু পরে দরজা ফাঁক হলো। ভারী গলায় আওয়াজ এলো, কাকে চাই? মনোরঞ্জন বাবু আছেন কি? দরজা পুরো খুলে খালি গায়ে লুঙ্গি পরা যোগব্রত বাবুর বয়সী এক স্বাস্থ্যবান পেটাই গড়নের ভদ্রলোক বললেন, আপনি তো ছাদের ঘরে এসেছেন। হ্যাঁ, আমার নাম যোগব্রত রায়। পরস্পর নমস্কার বিনিময় হলো। তারপর মনোরঞ্জন বাবু বললেন, আলাপ হয়ে খুশি হলাম। তা বিশেষ কোনো প্রয়োজন আছে কি যোগব্রত বাবু? মানে কিছু মনে করবেন না, আমার একটু এক্সারসাইজ করার অভ্যাস আছে সকাল সন্ধ্যা, তাই। এতক্ষণে দেখলেন ভদ্রলোকের শরীর ঘেমে সপসপ করছে। লুঙ্গিটা জড়িয়ে রেখেছেন কোনো মতে। বললেন, না না, এখন তাহলে আপনাকে ডিস্টার্ব করব না।
পরে এক সময় এসে বলবো খন। মনোরঞ্জন বাবু ভুরু কুঁচকে বললেন, একটু আভাস দিতেও পারেন। না না, আপনি ব্যায়াম সেরে নিন। বলে যোগব্রত বাবু হন হন করে ওপরে চলে গেলেন। খোলা ছাদে দাঁড়িয়ে যোগব্রত বাবু নিজের ঘরটার দিকে তাকালেন। অন্ধকার ছাদে ঘরটা ভুতুড়ে দেখাচ্ছে। আজ গা ছমছম করছিল। ভাবলেন কাল থেকে বরং বাইরের দেওয়ালে একটা বাতি আটকাবেন, বেরিয়ে যাওয়ার সময় জ্বালিয়ে রেখে যাবেন। ইলেকট্রিক খরচ বাড়বে, বাড়ুক। সন্ধ্যায় অন্ধকার ছাদে চোর ডাকাত এসে লুকিয়ে থাকতে পারে, এলাকার বদনামও আছে এ ব্যাপারে। এতক্ষণে একটা ব্যাপার মনে পড়ল। একটু অস্বস্তি জেগে উঠল সঙ্গে সঙ্গে। মনোরঞ্জন বাবু শরীর চর্চা করেন, ছাদের দরজা তো ভাঙা। বাড়িওয়ালার নতুন দরজা বানিয়ে দিতে চেয়েছেন অবশ্য, কিন্তু মনোরঞ্জন বাবু তো ছাদে এসে কাজটা করতে পারেন, কেন আসেন না? সচরাচর ব্যায়ামবিদরা তাই করেন দেখেছেন। 7 দিন এসেছেন, কিন্তু আজ পর্যন্ত বাড়ির লোকেদের কাউকেই ছাদে আসতে দেখেননি। কাপড় শুকোতে অন্তত আসা উচিত। কেন আসে না কেউ ছাদে? যত ভাবলেন তত গা ছমছম ভাবটা বেড়ে গেল। তখন অন্ধকারে ছাদে ভয়ে ভয়ে তাকিয়ে তাকিয়ে ভূত খুঁজতে খুঁজতে ঝটপট দরজার তালা খুলে সুইচ টিপে আলো জ্বালিয়ে দিলেন। ভয়টা অনেকটা কেটে গেল। বিছানায় পা ঝুলিয়ে বসে দুপুরবেলায় দেখা যুবতীটির কথা খুঁটিয়ে ভাবতে লাগলেন। ওর মধ্যে ভৌতিক কোনো ভাবভঙ্গি দেখেছেন বলে মনে পড়ল না। অবশ্য একটু পাগলাটে ভাব তো ছিলই। আর একটা কথা, যোগব্রত বাবুকে রাস্তায় হেঁটে যেতেই বা কখন দেখল মনোরঞ্জন বাবু? পরপর 2টো সিগারেট শেষ করেছেন। ওপাশে ভারী গলায় কেউ যোগব্রত বাবুর নাম ধরে ডাকতেই প্রায় আটকে উঠেছিলেন। জগব্রত বাবু, জগব্রত বাবু! সাড়া দিয়ে বললেন, কে কে ওখানে? আমি মনোরঞ্জন। বেরিয়ে গিয়ে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য! ভূত প্রেত সংকুল ছাদের ঘরে একজন বলিষ্ঠ দেহী ব্যায়ামবিদের উপস্থিতি এ মুহূর্তে যোগব্রত বাবুকে হাস্যকর ভাবে সাহস যোগাচ্ছিলেন। মনোরঞ্জন বাবু বললেন, অন্ধকার যে, এক কাজ করবেন বুঝলেন, একটা আলোর ব্যবস্থা রাখবেন। না, একটা নয়, 2টো। একটা আপনার দরজার মাথায়, আর একটা ওই সিঁড়ির দরজার মাথায়। বাড়িওয়ালার লোকটা বড্ড কঞ্জুস। মনোরঞ্জন ঘরে ঢুকে প্রশংসার চোখে সব দেখে নিয়ে বললেন, বাহ, ভুল বদলে দিয়েছেন দেখছি। যাকগে, আপনার কথা জিজ্ঞেস করি, কি করেন? লোকটা কেমন যেন পুলিশ পুলিশ, একটু হামবড়াই ভাব আছে। যোগব্রত বাবু বললেন, তেমন কিছু করি না, একটু লিখি টিকি, মানে অমনি কথা কেড়ে মনোরঞ্জন বাবু বলে উঠলেন, কি কাণ্ড! যোগব্রত রায়ের নামটা তাই কত চেনা চেনা মনে হচ্ছিল। আপনি তাহলে তিনি? ও মশাই, এই তো সেদিন রূপালী পত্রিকায় প্রেম প্রেম খেলা পড়ে চার্মড হয়ে গেলাম। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! চায়ের আয়োজন আছে।
হিটার জেলে কেটলি চড়িয়ে বললেন, আপনি কি করেন? দারোয়ানি বলতে পারেন, একটা ফার্মের সিকিউরিটি অফিসার। ফ্যামিলি নিয়ে আছেন নাকি একা? মনোরঞ্জন বাবু খিক করে হাসলেন। আপনার মতোই, একেবারে একা। ফ্যামিলি পরে আনবেন বুঝি? না না, ও বালাই নেই। বাবা বেঁচে আছেন, থাকেন দাদার কাছে দিল্লিতে। আমি মশাই কোম্পানির পয়সায় এত বড় ফ্ল্যাটে থাকি। তবে যা মনে হচ্ছে বেশি দিন থাকা যাবে না। কেন বলুন তো? বাড়িটা তো ভালোই। ভালো? মনোরঞ্জন বাবু গম্ভীর হয়ে গেলেন। কত ভালো আপনিও টের পাবেন, থাকুন না। যোগব্রত বাবু হাসতে হাসতে বললেন, কেন, ভূত প্রেত আছে নাকি? মনোরঞ্জন বাবু একটু হাসলেন। বললে কি বিশ্বাস করবেন? এ বাড়িতে অনেকেই একটা মেয়েকে দেখতে পায়। প্রথমবার আলাপের সময় বোঝাই যায় না সে আসলে কে, পরে বোঝা যায়। আমি মশাই প্রথমে শুনে বিশ্বাস করিনি। তারপর দিন কতক পরে এক ছুটির দিন দুপুরে হঠাৎ দরজার ঘন্টার বোতাম টিপলে কেউ। খুলে দেখি বছর 22-23-এর একটি মেয়ে। সিঁথিতে সিঁদুর আছে, হাতে শাঁখা ফাঁকাও আছে। আমাকে অবাক করে না বলা না কওয়া ঘরে ঢুকে আসছে দেখে সরে দাঁড়ালাম। ঢুকে এ ঘর ও ঘর, বাথরুম, কিচেন, ব্যালকনি ঘোরাঘুরি শুরু করলো। আমি হতবাক। তারপর জিজ্ঞেস করলাম, কে আপনি, কি ব্যাপার? বললে বিশ্বাস করবেন না মশাই। যোগব্রত বাবু বললেন, করব, বলুন না আপনি। মনোরঞ্জন বাবু চোখ বড় বড় করে বললেন, প্রশ্ন শুনে কেমন ঠান্ডা চোখে তাকিয়ে হাসলো। হাসি দেখে গা বাজছিল। তারপর বলল কি জানেন? বলল, আমি তো এই ফ্ল্যাটেই থাকতাম, খুব মায়া পড়ে গেছে, তাই দেখতে আসি। যাই হোক, তখনও কিছু টের পাইনি। নাম জিজ্ঞাসা করলাম। বলল, সুমতি। ওর স্বামীর কি একটা ট্রেডিং কনসার্ন আছে, এখন থাকে বেলেঘাটায়। তারপর সে ফের বাথরুমে ঢুকলো। ঢুকলো আর বেরুচ্ছে না। একটা ঘন্টা কেটে গেল। তখন ভাবলাম ফিট হয়ে পড়ে রইল নাকি। বাথরুমের দরজায় টোকা দিতে গিয়ে টের পেলাম দরজা আটকানো নেই। ঠেলতেই খুলে গেল। তারপর ও। মনোরঞ্জন বাবু চোখ বুঝে কাঁধ নাড়া দিলেন। যোগব্রত বাবু বললেন, কি কি দেখলেন? একটা ডেড বডি। হ্যাঁ, বলেন কি? সম্পূর্ণ উলঙ্গ ডেড বডি। সেই মেয়েটি, গলাটা ফাঁক হয়ে আছে, তখনও রক্ত বেরোচ্ছে। সারা বাথরুমের মেঝে রক্তে লাল। মনোরঞ্জন বাবু ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে ফের বললেন, তো আমি মশাই, দেখতেই পাচ্ছেন, মোটামুটি সাহসী মানুষ, নার্ভও শক্ত। চোখ বুজে ফেলেছিলাম। খুলে দেখি বাথরুমে কিছু নেই। মনে হলো যা দেখেছি ভুল, হ্যালুসিনেশন ছাড়া কিছু না।
মনোরঞ্জন বাবু চুপ করে রইলেন। একটু পরে যোগব্রত বাবু বললেন, তারপর? হ্যাঁ, তারপর টলতে টলতে ফিরে এলাম বেডরুমে। এসে দেখি আবার বুঝি হ্যালুসিনেশন। সুমতি আমার বিছানায় পা ঝুলিয়ে বসে আছে আর আর মিটমিটে হাসছে। আমি খাপ্পা হয়ে চেঁচিয়ে উঠলাম, তবে রে হারামজাদি ভূতিনি কোথাকার! মনোরঞ্জন বাবু এবার হা হা করে বিকট হেসে উঠলেন। যোগব্রত বাবু বললেন, তারপর? তারপর আর কি, ঘুষি বাগিয়ে এগিয়ে যেতেই বিছানা থেকে ছিটকে সরে গেল। তারপর শুরু হলো আমার সঙ্গে চোর পুলিশের খেলা। কিছুতেই ধরতে পারি না। ভূতনি নিকুচি করেছে, এ ঘর ও ঘর করে শেষ অবধি মেয়েটা শুরুত করে দরজা খুলে বেরিয়ে গেল। সিঁড়িতে পায়ে শব্দ শোনা যাচ্ছিল, তখন দরজা আটকে দিলাম। মনোরঞ্জন বাবু চুপ করলেন। কেটলে জল শোঁ শোঁ করছিল। বাইরে হেমন্তের রাত একটু শীতল হয়ে উঠেছে। রেল লাইনে ইঞ্জিন তীব্র শীষ দিচ্ছিল। মনোরঞ্জন বাবুর কথা বিশ্বাসযোগ্য কিনা ভেবে পাচ্ছিলেন না যোগব্রত বাবু। দুজনেই চুপ করে গেছিলেন। কিছুক্ষণ পর চা খেতে খেতে যোগব্রত বাবু বললেন, আর কোনোদিনও কিছু দেখেননি? মনোরঞ্জন বাবু চায়ে ঢোক গিলে মাথাটা দোলালেন। হ্যাঁ বা না সেটা বুঝলেন না যোগব্রত বাবু। সিগারেট দিয়ে এবং নিজেও ধরিয়ে বললেন, আপনার সাহস আছে মশাই, বাথরুমে ঢুকতে ভয় করে না? মনোরঞ্জন বাবু হাসলেন। একটা ব্যাপার কি জানেন, ভূত যদি অতটা স্পষ্ট হয়ে মানুষের গা ঘেঁষে আসে, কথাবার্তা বলে, তাহলে তার আর ভূতত্ব থাকে না। মানুষও তাকে আর অতটা ভয় পায় না, সয়ে যায়। আমারও তাই হয়েছে। বরং এখন মাঝে মাঝে মনে হয় কেন সে অমন স্পষ্ট হয়ে আর দেখা দিচ্ছে না। তাহলে বাসা বদলানোর কথা ভাবছেন কেন? মনোরঞ্জন বাবু আস্তে বললেন, জানেন, রাত্রিটা বড্ড গন্ডগোলে ভুগি। যতবার ঘুম ভাঙে মনে হয় পাশে বউয়ের মতো কেউ শুয়ে আছে। বেশ টের পাচ্ছি, বুঝলেন। এমনকি সে আমার গা ঘেঁষে আসছে, কিন্তু সত্যি কেউ নেই। এ এক অদ্ভুত সমস্যা। আমি তো মশাই পুরুষ মানুষ, ব্যাচেলার। আমি ভীষণ উত্তেজিত হয়ে উঠি তখন। একটা মেয়ে দিব্যি পাশেই শুয়ে আছে, অথচ হ্যালুসিনেশন আর কি। আচ্ছা, এবার উঠব। আপনি কি যেন বলবেন বলেছিলেন? আর কিছু না, এই ব্যাপারটাই। কিভাবে জানলেন বলুন তো? হেরম্বদা কিছু বলেছে নাকি? না, সুমতির সঙ্গে আজ দুপুরে আপনার ঘরের দরজায়। এ পর্যন্ত শুনেই মনোরঞ্জন বাবু হাসতে হাসতে বলে উঠলেন, বুঝেছি। তবে আমার ধারণা সুমতি কোনো ক্ষতি করবে না। মনের ভয়টা কাটিয়ে উঠতে পারলেই ও কোনো প্রবলেমই নয়। মনোরঞ্জন বাবু চলে গেলেন। এবার যেন নিজের সাহস প্রতিপন্ন করতেই গটগট করে হেঁটে
ছাদ পেরোলেন। সিঁড়িতে ওর পায়ের শব্দ মিলিয়ে গেলে ঘরের দিকে ঘুরে গেলেন। ঘরে ঢুকেই আঁতকে উঠলেন যোগব্রত বাবু। নিজের বিছানায় সুমতি পা ঝুলিয়ে বসে আছে, পরনে বেগুনি জমিনের ওপর সোনালি ফুলওয়ালা বেনারসি, গা ভরা গয়না, খোপায় ফুল জড়ানো, একেবারে নববধূ। যোগব্রতবাবু পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। গলার স্বর ফুটল না। তারপর মাথা ঘুরে উঠল। জ্ঞান হলে যোগব্রতবাবু দেখেন দরজার চৌকাঠের কাছে শুয়ে আছেন তিনি। প্রথম কয়েক সেকেন্ড ব্যাপারটা কিছু বুঝলেন না। তারপর উঠে বসলেন। বাঁ হাঁটুর কাছে ব্যথা করছিল। খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালেন। ঘরে তেমনি আলো জ্বলছে, কিন্তু সুমতির ভূতটা আর নেই। মানুষের এই এক অদ্ভুত স্বভাব, ভূতের ভয়ের চেয়ে এখন হাঁটুর ব্যথাটা বেশি জোরালো হয়ে ওঠার ফলে ভূতের ওপর ভীষণ খাপ্পা হয়ে গেছে। এই মুহূর্তে সুমতির ফের আবির্ভাব ঘটলে যোগব্রতবাবু তাকে বেদম প্রহার দিতেন নিঃসন্দেহে। মনোরঞ্জনেরও ঠিক এমনই রাগ হয়েছিল এবং সুমতির ওপর হামলার চেষ্টায় ঘরময় দাপাদাপি করে বেড়াচ্ছিল। যোগব্রতবাবু নিষ্ফল ক্রোধে ক্ষিপ্ত হয়ে মুঠো পাকিয়ে যাচ্ছে তাই গাল দিতে থাকলেন। কতবার যে হারামজাদে বললেন তার সংখ্যা নেই। তারপর তার উদ্দেশ্যে শেষবারের মতো শাসালো, ফের যদি কখনো ত্রিসীমানায় তোকে দেখেছি তো ঠ্যাং ভেঙে দেব, বাদর মেয়ে। একলা ঘরের মধ্যে এমনই করে মুঠো তুলে শাসাচ্ছিলেন দেখলে কেউ যোগব্রত বাবুকে নির্ঘাত পাগল ঠাউরাতো। কিন্তু সেই মুহূর্তে কোথায় খিলখিল করে কে যেন হেসে উঠল। অমনি সংযত হলেন যোগব্রত বাবু। সব সাহস উবে গেল সঙ্গে সঙ্গে। মরিয়া হয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লেন। রাতটা না খেয়ে কাটালেন। আর বাইরে যাবার সাহস ছিল না। তবে এ রাতে আর কিছু ঘটল না। একটা পেন কিলার বড়ি খাওয়ায় মরার মতো ঘুমিয়ে পড়েছিলেন। সকালে সোজা হাজির হলেন বাড়িওয়ালা মনসুর হোসেনের কাছে। ভদ্রলোক থাকেন পার্ক সার্কাস এলাকায়। যোগব্রত বাবুকে দেখে একটু বিচলিত হয়ে মনসুর সাহেব জিজ্ঞেস করলেন, बीमार হয়েছে নাকি রাইটার বাবু? তশরিফ ফরমাইয়ে। শটান প্রশ্ন করলেন যোগব্রত বাবু। দোতলা 4 নম্বর ফ্ল্যাটে এক ভদ্রমহিলা খুন হয়েছিলেন, তাই না মনসুর সাহেব? ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। মনসুর সাহেব যোগব্রত বাবুর মুখের দিকে তাকিয়ে থাকার পর একটু হেসে বললেন, हाँ, लेकिन সে তো 1 বরস আগের কথা আছে। পুলিশ পাত্তা করতে পারেনি, কেস খারিজ হয়ে গিয়েছিল। কেন এ বাত পুচ্ছেন রাইটার বাবু? ভদ্রমহিলার নাম সুমতি দেবী ছিল, তাই না? हाँ हाँ, और उन्हीं खसमेर नाम ছিল মাখন বাবু। বলে মনসুর সাহেব গলার স্বর চাপলেন। মাখন বাবুই জোরুকে কতল করেছিল, বুঝলেন রাইটার বাবু? পুলিশকে টাকা দিয়ে সামাল দিয়েছিল মামলা। কেন খুন করেছিল জানেন? সন্দেহ হয়েছিল ভিন আদমি কা সাথ মোহব্বত করছে। কে সেই ভিন আদমি? हम सिर्फ कान से सुना, कोई गौतम बाबू का साथ मोहब्बत छिलो, जाना आना करतो। एक रोज माखन बाबू उसको पकड़ लिया,
झमेला भी हुआ बहुत। तो हुआ क्या राइटर बाबू? कुछ नहीं, सिर्फ जानने का इरादा था। বলে উঠে দাঁড়ালেন। মনসুর বাবু হাসতে হাসতে বললেন, समझ लिया, आप तो किताब लिखने वाला। किताब लिखবেন। বসুন বসুন, জেরা সে চাও পিয়ে যান। অগত্যা বসতে হলো যোগব্রত বাবুকে। বাড়িতে সুমতির ভূতের উপদ্রবের কথাও তুললেন। মনসুর সাহেব পাত্তাই দিলেন না, দেবেন না, সে কথা জানতেন যোগব্রত বাবু। ওর বক্তব্য সারাক্ষণ রেলগাড়ি আর কলকারখানার ভো ভো ছক্কর মক্কর আওয়াজে অতিষ্ঠ হয়ে ভাড়াটেরা চলে যায়। তবে হ্যাঁ, ভূতের ভয়েও পালায়। ভূত থাক আর নাই থাক, পাশেই গোরস্থান কিনা, হরদম মুসলিমদের লাশ যাচ্ছে নিচের রাস্তায়। বাড়ি থেকে দেখা যায় সেই সব লাশ কবর দিচ্ছে। এই সব দৃশ্য দেখে ঘাবড়ে যায় ভাড়াটেরা। এক ফাঁকে মাখনবাবু কোথায় থাকেন জানতে চাইলেন যোগব্রত বাবু। মনসুর সাহেব বললেন, শুনেছিলাম কাছাকাছি কোথাও যেন থাকেন, ঠিক বলতে পারবো না। বরং আপনি দারোয়ানদের পুছবেন, সে জানতেও পারে। কারণ বাড়ি ছাড়ার পর মাখনবাবুর নামে যত চিঠি উঠি আসতো, সে নাকি মাখনবাবুকে পৌঁছে দিতে আসতো। দারোয়ানের কথা মতো খোঁজ খবর নিয়ে মাখনবাবুর পাত্তা পাননি যোগব্রত বাবু। সেখান থেকেও চলে গেছেন কোথায়। ভদ্রলোকের নাকি রাফতানির কারবার আছে ডালহৌসি পাড়ায়, কিন্তু সে তো খড়ের গাদায় সূঁচ খোঁজার ব্যাপার। হাল ছেড়ে দিলেন যোগব্রত বাবু। পরের 2 দিন সুমতির উপদ্রব আর ঘটল না। অথচ যোগব্রতবাবু মনে মনে তার আবির্ভাব কামনা করেছিলেন। তার হত্যাকাণ্ডের ঘটনাটা তার মুখেই শুনতে চাইতেন। তাহলে এ 2 দিনে মনোরঞ্জন বাবু যোগব্রত বাবুর ঘরে এসে গল্প করেছেন, সুমতির প্রসঙ্গও উঠেছে। কিন্তু তিনি সুমতির স্বামী বা প্রণয়ী কাউকে চেনেন না, কোশমিন কালেও না। মনোরঞ্জন বাবুর বিছানায় সুমতির ভূতের শুয়ে থাকার ব্যাপারটাও উঠেছিল। হ্যাঁ, মনোরঞ্জন বাবু হাসতে হাসতে বলেছেন, সুমতির ভূতটা আমার পাশে রোজ রাতেই শুতে আসে। ক্রমশ সয়ে যাচ্ছে ব্যাপারটা, আর অতটা উত্তেজিত হই না। ভদ্রলোক শরীর নিয়েই বেঁচে আছেন, তাই উত্তেজনা ছাড়া আর কিছু ভাবেন না। বিরক্তি লাগে যোগব্রত বাবুর। মনে হয় যোগব্রত বাবু শরীর চর্চাকারী ব্যায়ামবিদ লোকটি যেন তাকে বোঝাতে চাইছেন স্বাস্থ্যবান তাগড়াই লোকেরাই মেয়েদের একমাত্র কাম্য। সুমতি মরে গিয়েও তাই তার প্রতি আসক্ত হয়েছে। ওর পাশে তাই রোজ শুতে আসে সুমতি। কি ভাবেন নিজেকে মনোরঞ্জন বাবু? আহাম্য গারলার বলে কাকে? রাতে শুয়ে মনে মনে যোগব্রত বাবু বলছেন, সুমতি লক্ষ্মী বোনটি, গালমন্দ করব না, ভয় পাবো না। তুমি একবারটি এসো, তোমার লাইফ হিস্ট্রি শোনাবে বলেছিলে না? রেল ইয়ার্ডের শীষ দিয়ে চলে গেছে রাতের ট্রেন। কতক্ষণ তার শব্দ। তারপর হয়তো গোরস্থানের দিক থেকে একটা হাওয়া উঠেছে। হাওয়াটা এই বাড়ির ওপর দিয়ে সনসন করে চলে গেছে দূরে। হেমন্ত রাতের নক্ষত্রপুঞ্জে কি এখন সুমতির আত্মা দীর্ঘ সূক্ষ্ম বর্ণময় রশ্মি রেখার মতো আনবনে ঘুরে বেড়াচ্ছে এক মহাকাশ থেকে আরেক মহাকাশে?
সে কি যোগব্রত বাবুর কাছে অপমানিতা হয়েই মানুষের প্রতি গভীর দুঃখ ও ঘৃণায় অমর্ত্যগামিনী হয়ে গেল? আর কি আসবে না পৃথিবীতে? তার ফেলে যাওয়া 4 নম্বর ফ্ল্যাটের সংসার স্মৃতিতে ফিরে নিজের প্রতি রাগে ক্ষোভে ছটফট করেছিলেন 2 রাত। আর ভাবতে থাকেন সুমতি নববধূর বেশে তার জীবন কাহিনী শোনাতে এসেছিল, আর যোগব্রত বাবু মূর্খের মতন আচরণ করেছিলেন। তাকে দেখে তার ভয় পাওয়া উচিত হয়নি। মৃতেরা যখন জীবিতের রূপ নিয়ে আসে তখন বোঝাই যায় তারা ভয় দেখাতে আসে না। ভয় দেখাবার ইচ্ছা থাকলে তারা বিকৃত চেহারায় আসতে পারে। সুমতি এসেছিল মানুষের অস্তিত্ব ও চেহারা নিয়ে, যে চেহারা এবং অস্তিত্বে একদা সে বেঁচে ছিল তার ছোট্ট সংসারে। কি ভুলই না করেছেন যোগব্রত বাবু এই সরল সত্য না বুঝে। সুমতি এলো না, নিশ্চয় অভিমান হয়েছে মেয়ের। বারবার তার উদ্দেশ্যে বললেন, ক্ষমা করো লক্ষ্মী মেয়ে, আর কখনো তোমাকে অপমান করব না, ভয় পাবো না। তুমি এসো, তুমি এসো। এলেন মনোরঞ্জন বাবু পরের রাতে। বারবার দরজায় ধাক্কা দিতে চমকে উঠেছিলেন যোগব্রত বাবু। ভেবেছিলেন সুমতি নাকি। পরক্ষণে মনে হলো ও তো আত্মা, অশরীরী, সর্বগামিনী। কপাট বা দেওয়াল কোনো জড়বস্তু ওর কাছে বাধা নয়। জড়বস্তু ওর কাছে বাতাসের মতো লঘু এবং ভেদ্য। মনোরঞ্জন বাবু হুড়মুড় করে ঘরে ঢুকলেন। হাঁফাচ্ছিলেন তিনি। ব্যস্ত হয়ে যোগব্রত বাবু বললেন, কি হয়েছে, কি হয়েছে মনোরঞ্জন বাবু? মনোরঞ্জন বাবুর চেহারা উদ্ভ্রান্তের মতো, চোখ দুটো লাল। ইশারায় জল খেতে চাইলেন। জল খাওয়ার পর বললেন, সুমতি, সুমতি আমাকে জড়িয়ে ধরেছিল। ঘুম ভেঙে টের পেলাম জানেন, সে আমাকে প্রচন্ড জোরে জড়িয়ে ধরে আছে। তারপর হা করে নিঃশ্বাস নিলেন। যোগব্রত বাবু বললেন, তারপর? তারপর টের পেলাম ওর শরীর অস্বাভাবিক ঠান্ডা। আমার অসহ্য লাগছিল। আজ এটুকু উত্তেজনা জাগতে পারছিল না। তারপর মনে হলো ও আমার গলা টিপে ধরেছে। দম আটকে যাচ্ছিল। ধস্তাধস্তি করে বেরাতে চেষ্টা করলাম নিজেকে। তারপর হঠাৎ থেমে তিনি দরজার দিকে তাকিয়ে গর্জন করে উঠলেন জন্তুর মতো, তবে রে হারামজাদি, আজ তোমার একদিন না আমার একদিন। যোগব্রত বাবু কিছু দেখতে পেলেন না। মনোরঞ্জন বাবু জন্তুর মতো গজরাতে গজরাতে এক লাফে দরজার কাছে চলে গেলেন। হারামজাদি, ধরা, তোকে দেখছি আমি। তারপর ছাদে ওর দাপাদাপি শুনলেন যোগব্রত বাবু। তখন বেরিয়ে গিয়ে বললেন, মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, আহা, কি করছেন? চলে আসুন। মনোরঞ্জন বাবু সিঁড়িতে নেমে গেছেন। জান্তব গর্জন শুনতে পাচ্ছিলেন তখন। দাঁড়া, দেখছি তোকে হারামজাদি, দাঁড়া, ছাড়বো না তোকে, ছাড়বো না। কোনো মানুষ এমন বিদঘুটে আওয়াজ করে ভাবা যায় না। সিঁড়িতে গিয়ে ফের ওকে ডাকলেন যোগব্রত বাবু। মনোরঞ্জন বাবু, মনোরঞ্জন বাবু, কি করছেন? চলে আসুন। কানে কথা গেল না। ব্যাপারটা দেখার জন্য সিঁড়ি বেয়ে নামতে থাকলেন যোগব্রত বাবু।
মনোরঞ্জন বাবু নিচের তলায় গজরাচ্ছেন তখন। ছাড়বো না তোকে আমি ছাড়বো না। তারপর তিনি রাস্তায় চলে গেলেন। পিছনে পিছনে দৌড়ে গিয়ে ডাকাডাকি করছিলেন, মনোরঞ্জন বাবু। এই রাস্তার আলো এপাড়া আসা অবধি দেখেনি সে। রাস্তাটা অন্ধকারে এগিয়ে গেছে রেল ব্রিজের তলায়। একটা সিঁড়ি নেমে গিয়ে দেখেন মনোরঞ্জন বাবু রেল ব্রিজের উপরে উঠে পড়েছেন পাশের সিঁড়ি দিয়ে। উপরে রেল ইয়ার্ডের আলো ছটা পড়েছে। মনোরঞ্জন বাবুর পরনে শুধু আন্ডারওয়্যার। এতক্ষণে সেটা যোগব্রত বাবুর চোখে পড়ল। ফের চেঁচিয়ে উঠলেন, মনোরঞ্জন বাবু! তারপর স্পষ্ট দেখলেন সুমতিকে। কিন্তু এখন তার মূর্তিটি ছায়াময়ী। সিলুট ওই মূর্তি একটু তফাতে চলছে। মনোরঞ্জন বাবুকেও ছায়া মানুষ দেখাচ্ছে। তিনি দু হাত তুলে রেল লাইনে টলতে টলতে চলেছেন। ঘর ঘর করে একটা আওয়াজ হচ্ছে ওর গলার ভেতর। ছাড়বো না। যোগব্রত বাবু রেল ব্রিজে উঠে গেলেন। ওপাশে নিচে গোরস্থান, গাছপালায় ঢাকা গোরস্থান ছমছম করছে। ভিতরে ঘুটঘুটে অন্ধকার, উপরে আবছা আলোর ছটা। এই সময় একটা বাতাস উঠল শনশন করে। বাতাসটা বেড়ে গেল। গোরস্থানের গাছপালায় আলোড়ন শুরু হলো। তারপর আচমকা সারা এলাকার আলো নিভে গেল। নিশ্চয়ই লোডশেডিং। অন্ধকারে রেল লাইনের পাশে হাঁটতে হাঁটতে চেঁচিয়ে ডাকলেন, মনোরঞ্জন বাবু! কোনো সাড়া পেলেন না। আকাশে নক্ষত্র জ্বলজ্বল করছে। এক ফোঁটা মেঘ থাকার কথা নয়, অথচ বাতাসটা বেড়ে গিয়ে ঝড় হয়ে উঠেছে ক্রমশ। চারিদিকে সেই শনশন তুমুল আওয়াজ। মধ্যরাতের এই অলৌকিক ঝড়ের মধ্যে থমকে দাঁড়াতেই হলো, নয়তো নিচে গিয়ে পড়তেন। দূরে রেলের ইঞ্জিনের আলো দেখা দিল এই সময়। তারপর দেখলেন মনোরঞ্জন বাবু রেল লাইনের মধ্যেখানে তক্তায় পা ফেলে ফেলে তখনও টলতে টলতে এগোচ্ছেন। কিন্তু সুমতিকে আর দেখতে পাচ্ছেন না। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখলেন আলোটা উজ্জ্বল হচ্ছে। তীক্ষ্ণ হুইসেল দিয়ে এগিয়ে আসছে মধ্যরাতের ডাউন ট্রেন। এদিকে প্রচন্ড জোড়ো বাতাস বইছে সামনে। এক মিনিট পরে জোরালো আলোর ছটায় মনোরঞ্জন বাবুকে আটকে যেতে দেখলেন। তারপর মাটি কাঁপিয়ে ট্রেনটা যোগব্রত বাবুর পাশ দিয়ে এগিয়ে যেতে থাকলো। ট্রেন চলে গেলে সে কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়লেন। জানেন তিনি মনোরঞ্জন বাবুর মৃত্যু ঘটেছে। কতক্ষণ আচ্ছন্ন অবস্থায় বসে থাকার পর এক সময় মনে হলো ঝড়টা থেমেছে। তখন ওঠার চেষ্টা করলেন যোগব্রত বাবু। সেই সময় কেউ খুব কাছ থেকে আস্তে আস্তে বলে উঠল, দাদা। কে? দ্রুত সাড়া দিলেন যোগব্রত বাবু। অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে রেল লাইনের মধ্যিখানে। সুমতি বলল, আমি সুমতি। দাদা বলে ডাকলাম কিন্তু। হ্যাঁ বোন, শুনেছি। আমার ওপর রাগ করে আছেন তাই না দাদা? না বোন, তা কি পারি? এসো, বসো এখানে। আর ভয় করছে না তো? না, তুমি বসো সুমতি, তোমার সঙ্গে কথা আছে। সুমতি ছায়া সঙ্গী হয়ে দাঁড়িয়েই রইল। বলল, কথা আমারও আছে। আমাকে নিয়ে আপনাকে উপন্যাস লিখতে হবে দাদা।
বেশ তো, লিখব। কিন্তু মনোরঞ্জনের ব্যাপারটা কি সুমতি? সুমতি হাসল। স্বচক্ষেই তো দেখলেন ওকে কি শাস্তি দিলাম। কেন সুমতি? এখনো বুঝতে পারছেন না? পেরেছি। বলেই চমকে উঠলেন। সুমতি, তোমাকে মনোরঞ্জনী খুব... হ্যাঁ, ওর আসল নাম গৌতম। ও ছিল আমার স্বামীর বন্ধু। একদিন দুপুরে ও এলো, আমি দরজা খুলে দিলাম। আমি কিছু ভাবিনি, আমাকে একা পেয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। তারপর সুমতি, কাঁদে না। বুঝতে পারছি কি ঘটেছিল। তোমার নারীত্বের অপমান করেও ক্ষান্ত হয়নি শয়তানটা। পাছে তুমি স্বামীর কাছে সব বলে দাও, তাই ও তোমাকে খুন করেছিল। তারপরও তোমাকে ভুলতে পারেনি। পরে সেই ফ্ল্যাট ভাড়া নিয়েছে। হঠাৎই এক ঝলক টর্চের আলো পড়ল যোগব্রত বাবুর ওপর। কেউ চিৎকার করে বলল, হুকুমদার! বিদ্যুৎ স্পৃষ্টের মতো 2 হাত তুলে চেঁচিয়ে বললাম, দোস্ত! রেল ইয়ার্ডের অন্ধকারে বসে আছেন যোগব্রত বাবু। মুহূর্তে এই চেতনা না জেগে উঠলে হতচ্ছাড়া বাহিনী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ল। আর চোখে দেখলেন সুমতির ছায়ামূর্তি ডুবে সরে যাচ্ছে। বন্দুকধারীরা এসে তামাশা করে বলল, प्यार करता था बाबू लोग, ये प्यार का जगह नहीं जी। जाओ, चले जाओ यहाँ से, जल्दी भाग जाओ, नहीं तो पकड़े जाओ। তারপর তারা আলো ফেলে সুমতিকে খুঁজতে থাকলো। না পেয়ে হতাশ ভঙ্গিতে একজন বলল, भाग गई शर्म से। তারপর হা হা হো হো করে হাসতে থাকলো। যোগব্রত বাবু আস্তে আস্তে চলে এলেন। রেল ব্রিজের কাছে এসে লোহার সিঁড়ি দিয়ে যখন নামছিলেন, তখন আলো জ্বলল, লোডশেডিং ফুরল। গৌতম ওরফে মনোরঞ্জনের লাশটা সকালে বরং দেখে আসবেন। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছায়া সঙ্গিনী। বন্ধুরা, এখানে বলে রাখি, গল্পের সুবিধার্থে আমরা গল্পের পাঠক পরিবর্তন করেছি। লেখক এখানে যোগব্রত রায়কে গল্পের পাঠক করেছিলেন। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি মধুমন্তী ও অন্যান্য চরিত্রে কাকলি, অয়ন, দীপ এবং স্বর্ণদীপ। আমাদের প্রয়াস ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টায় নতুন গল্পের সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন।